নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। সহবাস করলে কখন প্রেগন্যান্সি আসবে, এই প্রশ্ন অনেকেরই। ঠিক কোন সময়টা প্রেগন্যান্সির জন্য উপযুক্ত সময়, কোন সময় ওভুলেশন হয় এবং কি কি লক্ষণ তার জন্য শরীরে দেখা দেয়। স্বভাবতই এই প্রশ্ন যেহেতু আপনাদের, তাই আজকে আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে আমি এসে উপস্থিত হয়েছি অঙ্কুরন ফার্টিলিটি সেন্টারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গাইনোকোলজিস্ট ডক্টর দিব্যেন্দু ব্যানার্জিকে। স্যার নমস্কার। নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। স্যার, আজকে আমাদের দর্শক বন্ধুদের অনুরোধে যে বিশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকেই জানেন না যে সহবাস করলে অনেকে মনে করেন যে প্রেগন্যান্সি আসে, কিন্তু এই ধারণাটা অনেকেরই নেই যে সহবাস করলে একটা নির্দিষ্ট সময় তবেই প্রেগন্যান্সি আসে। তার পাশাপাশি ওভুলেশনের যে সময়, ওভুলেশন লক্ষণগুলো কী কী দেয় শরীরকে, সেগুলো কিন্তু জানা আমাদের অত্যন্ত জরুরি। আর সে নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। মহিলাদের মাসে একবার, আপনার মানে প্রত্যেকেই আমরা জানি একটা প্রেগনেন্সি আসতে গেলে একটা ডিম্বাণু লাগে, একটা শুক্রাণু লাগে। মহিলাদের মাসে একবারই একটা ডিম্বাণু তৈরি হয়। পুরুষদের কিন্তু প্রতিদিন কিন্তু কন্টিনিউয়াসলি শুক্রাণু তৈরি হয়। কাজেই যে মহিলার পিরিয়ড 28-30 দিনের মধ্যে হচ্ছে তাদের সাধারণত দেখা যায় এই 14-15 দিনের মাথায় একটা ডিম্বাণু তৈরি হয়, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় ওভুলেশন বলি। এবার এইটা এক্স্যাক্টলি এই দিনটা কিন্তু আমরা একা বলি একে রিপ্রোডাক্টিভ উইন্ডো। এই উইন্ডোটা সাধারণত 12 থেকে 18 দিনের মধ্যে বলি, এর মধ্যে হয়। কারোর 14-15 দিনের মাথায় হলো আইডিয়াল, কারোর 2 দিন আগে হয়, কারোর 2 দিন পরে হয়। এবার আপনি বুঝবেন কী করে এক্স্যাক্টলি। এখন মহিলারা প্রত্যেকেই খুব ব্যস্ত থাকে, প্রতিদিন তাদের কিন্তু ওই সময় সহবাস করা হয়তো সুযোগ হয়ে ওঠে না। কাজে মহিলারা জানতে চান যে আমি ঠিক কবে আমার ডিমটা তৈরি হলো। আগেকার কালে যেটা বলা হতো, কাউর হয় যে ডিমটা যখন তৈরি হয় তখন তলপেটের একটা ব্যথা হয়। দ্বিতীয়ত, ডিমটা যখন তৈরি হয় তখন একটা তরল ডিসচার্জ হয়, হোয়াইট ডিসচার্জ, যেটা তরল, কোনো ইনফেকশন থাকে না। এই তরল ডিসচার্জটা কেন হয়? জরায়ুর মুখটাকে খুলে দেওয়ার জন্যে, যাতে শুক্রাণু খুব সহজে প্রবেশ করতে পারে জরায়ুর মধ্যে। তৃতীয়ত হল কাউর অন্য আরও সিমটমস হয়, ব্রেস্টে ব্যথা হয়, কাউর শরীরে ওই সময় একটা অস্বস্তি ভাব হয়, কাউর একটা খিটখিটে ভাব এসে যায়। এইগুলো দিয়ে আগে বোঝা যেত, কিন্তু এখন খুব সহজ সরল একটা পরীক্ষা পাওয়া যায়। যেমনি আপনারা প্রেগনেন্সি প্রেগা নিউজ দিয়ে টেস্ট করেন, সেরম একটা কিট আছে, যে কিটটা দিয়ে পরিষ্কার বলে দেওয়া যায় যে আজকে বা আগামীকাল আপনার ডিম তৈরি হচ্ছে। এইটাকে বলে এলএইচ বলে একটা হরমোন ইউরিনের সঙ্গে বেরোয়, সেটা দেখে বলা যায়। এইগুলোকে বলে হলো ওভুলেশন মনিটরিং কিটস। এগুলো যে কোনো ওষুধের দোকানে খুব সহজে পাওয়া যায়। পরপর 3 দিন করলেন, 13, 14, 15, ওরা বলে দেবেন, ওই কিটটা বলে দেবে আজকে আপনার ডিম তৈরি হচ্ছে। এরপরে হলো যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে, অনেক সময় ডাক্তারবাবু এইসব হিসেব দেখে, এইসব পরীক্ষা নিরীক্ষা করেও প্রেগনেন্সি আসছে না, তখন আমরা বলি আরও অ্যাকিউরেট কিছু দরকার। আরও অ্যাকিউরেট কি? আমরা 11 দিন, 13 দিন আর 15 দিনের মাথায় একটা সোনোগ্রাফি করি, খুব সাধারণ সোনোগ্রাফি, জাস্ট ট্রান্সভেজানাল সোনোগ্রাফি, মানে ভেজানার মধ্যে দিয়ে দেখে নেওয়া হয় ডিমটার কি অবস্থান, কটা ডিম তৈরি হচ্ছে, এবং এক্স্যাক্টলি বলে দেওয়া যায় আপনার কিন্তু আজকে ডিম তৈরি হবে, আজকে আপনি সহবাস করুন। কাজে এটা হলো উন্নত একটা জায়গায়। এটা কিন্তু সবার ক্ষেত্রে লাগে না। মেনলি আমরা বলি একটা রিপ্রোডাক্টিভ পিরিয়ড যেটা 12 থেকে 18 দিন মেনটেন করুন। রোজ সহবাস করা হয়তো সম্ভব নয়, একদিন অন্তর অন্তর সহবাস করুন। না হলে যেটা করা হয়, আপনি দেখবেন আপনার শরীরের মধ্যে কিছু সিমটমস আসছে, যাতে মনে হবে আপনার ওভুলেশন হচ্ছে, ব্যথা এবং একটা তরল ডিসচার্জ। না হলে আপনি সাধারণ একটা কিট কিনে
টেস্ট করে দেখবেন, ওভুলেশন কিট বলে, যে ওভুলেশন কবে হচ্ছে। তারপরেও যখন বাচ্চা আসছে না, তখন গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করবেন। তারা এই সিম্পল সোনোগ্রাফি, যেটাকে ফলিকুলোমেট্রি বলে, ফলিকলকে মনিটর করা হয়, সেটাকেই বলা হয় ফলিকুলোমেট্রি, যে ডিমটা কীরমভাবে তৈরি হচ্ছে এবং কবে তৈরি হচ্ছে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ওভুলেশন হচ্ছে এবং সেই সময় যদি কেউ সহবাস করে, তাহলে এটা কি একদম নিশ্চিত যে ওটা করলেই তার বাচ্চা হবে? শোন, সহজ ব্যাপার। পরিসংখ্যান বলে একবার ওই সময় সহবাস করলে 4% লোকের প্রেগনেন্সি আসে। একবার, যে প্রথমবার সহবাস করছে, ঠিক সময় সহবাস করছে, ডিম তৈরি হচ্ছে, তার শুক্রাণু ঠিক আছে, অনলি 4% চান্স অফ প্রেগনেন্সি ইন প্রথম সহবাস। কিন্তু এই পিরিয়ডটা নিয়ে যদি চলে, 80% লোকের কিন্তু প্রেগনেন্সি এসে যায়। আসে না কার 20% লোকের। তখন তাকে গাইনোকোলজিস্ট বা ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যেতে হবে, জানতে যে আমি তো নিয়ম মতো ট্রাই করলাম, সময় মেনে চলেছি, অথচ আমার প্রেগনেন্সি আসছে না, কেন আসছে না। স্যার, একটু আপনার কাছ থেকে জানবো যে সহবাস নিয়ে, এবং যেহেতু আমরা আজকে সন্তান ধারণের প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, অনেক দম্পতি বুঝতে পারেন না যে তারা সহবাসের পর কিভাবে থাকলে বা কীরকম ভাবে তারা পশ্চার রাখলে তাদের এই পদ্ধতিটা সাকসেসফুল হবে। দেখুন, এইসব নিয়ে কিন্তু বিরাট ভুল ভ্রান্তি, ভুল ধারণা আছে যে সহবাস করার পর আমায় আধ ঘন্টা শুয়ে থাকতে হবে, কোমরের তলায় বালিশ দিয়ে শুয়ে রাখতে হবে, পারলে শীর্ষাসন করে থাকতে হবে। এগুলো কিন্তু কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই। সহবাস করার পর আপনি ইমিডিয়েটলি বাথরুমে গিয়ে হয়তো ওয়াশ করলেন, 10 মিনিট রেস্ট দেবেন, দ্যাট শুড বি সাফিসিয়েন্ট। 1 ঘন্টা শুয়ে থাকা, কোমরের তলায় বালিশ দেওয়া, পা দিকটা উপরে তুলে রাখা, এইগুলো মানে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। তাহলে স্যার, আপনি যেহেতু বললেন যে 11 থেকে 14 দিন এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ, 12 থেকে 18 দিন, আপনি যদি আরও সংক্ষেপ করে দেন 13 থেকে 15 দিন। আচ্ছা, তাহলে এই সময়টা যারা সহবাস করে সন্তান ধারণ করতে চাইছেন, তাদের কি নির্দিষ্ট কোনো নিয়ম বা খাদ্যাভ্যাস মেনে চলতে হবে, অথবা এড়িয়ে যেতে হবে দুজনকেই? এটা শুধু ওই সময় নয়, প্রেগনেন্সি যখন আপনি প্ল্যানিং করছেন, আপনার যদি সিগারেট মানে তামাকের কোনো প্রোডাক্টস বা অ্যালকোহল এর অভ্যেস থাকে, বা আপনারা সেগুলো পান করে থাকেন, এইগুলো উভয় স্ত্রী এবং পুরুষের প্রেগনেন্সির প্ল্যানিংয়ের আগে এগুলো ত্যাগ করা উচিত। তার কারণ হলো, দেখা গেছে স্মোকিং, অ্যালকোহল এইগুলো ওই সময় নিলে, প্রেগনেন্সির সময় নিলে বাচ্চার কিন্তু অনেক ডিফেক্ট পাওয়া যায়। যেমনি যারা স্মোকিং করেন, স্পেশালি মায়েরা, তাদের কিন্তু বাচ্চা ছোট হয়, তাদের প্রেগনেন্সি চলাকালীন প্রেশার বাড়ার প্রবণতা থাকে, একটু সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়ার প্রবণতা থাকে। এবং আরেকটা জিনিস আছে, যারা অ্যালকোহল খান, একা মানে ফিটাল অ্যালকোহল সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, যার জন্য বাচ্চা এফেক্টেড হয়। কাজে আপনার যদি এইসব নেশা থাকে, আপনি ডেফিনেটলি প্রেগনেন্সির আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। ছেলেদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্পার্মের ওপর কিন্তু নিকোটিনের একটা বিরাট ইফেক্ট আছে। নিকোটিন মানে সিগারেটের মধ্যে নিকোটিন থাকে, নিকোটিন খেলে স্পার্মের কোয়ালিটি কমে যায়, সুস্থ শুক্রাণুর সংখ্যা অনেক কমে যায়। কাজে আমাদের কাছে যে কোনো পুরুষ যখন আসেন একটা সিমেন্ট রিপোর্ট নিয়ে, তার শুক্রাণু নর্মাল নয়, প্রথম জিনিস আমরা যেটা জিজ্ঞেস করি, আপনি কি স্মোক করেন? তাহলে স্মোকিংটা ত্যাগ করুন। স্যার, আমরা জানলাম যে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে এই সময় মহিলারা বা পুরুষরা তারা তাদের ডায়েটে কি রাখবেন। আমি একটু ফলিক অ্যাসিডের কথা বলবো, যে যারা প্রেগনেন্সি নিতে চাইছেন সেই সমস্ত মহিলারা কি আগে থেকে ফলিক অ্যাসিড স্টার্ট করে দিতে পারেন? এটা প্রচণ্ড ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, এটা সবার জানা দরকার। ফলিক অ্যাসিড হলো একটা ভিটামিন যেটা প্রি প্রেগনেন্সি শুরু করা উচিত। হ্যাঁ, আমাদের দেশে 5 মিলিগ্রাম ফলিক অ্যাসিড ট্যাবলেট পাওয়া যায়। আইডিয়ালি যেটা বলে, বিদেশে বলে 400 মাইক্রোগ্রাম খেলেই হয়। কেন খেতে বলা হয় প্রেগনেন্সির আগে থেকে? দেখা গেছে যারা ফলিক অ্যাসিড আগে থেকে খাচ্ছে, মানে সন্তান নেওয়ার আগে থেকে,
তাদের সন্তান যে সন্তান আসছে তাদের গাঠনিক ডিফেক্ট মানে কনজেনিটাল অ্যাবনর্মালিটি অনেক কম পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে বড় যেটা হলো শিরদাঁড় অ্যাবনর্মালিটি, যে আমরা অনেক সময় দেখি শিরদাঁড়ায় ফাঁক আছে, মেনিনজেস একটা শিরদাঁড়া থেকে একটা ফোলা বেরিয়ে আসছে, হ্যাঁ, যেগুলোকে আমরা মেনিঙ্গোমাইলোসিল বলি। এই জিনিসগুলো কিন্তু ফলিক অ্যাসিড প্রেগনেন্সি নেওয়ার আগে থেকে খেলে কমে। ফলিক অ্যাসিড আগে থেকে খেলে আরও অনেক সুবিধা হয়, একটু হাই ব্লাড প্রেশারের চান্স কম থাকে, অ্যাব্রাপশিও প্লাসেন্টির চান্স কম থাকে। কাজে আপনাকে যদি একটা খাবার যদি বলতে হয় আপনি কি খাবেন প্রেগনেন্সি নেওয়ার আগে, তার উত্তর একটাই, ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেক কিছু ইম্পর্টেন্ট কথা শুনলাম স্যারের কাছে। তো আশা করি দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন বা যারা নতুন মা বা বাবা হতে চাইছেন তাদের জন্য এই আলোচনা ভীষণভাবে উপযুক্ত। তো আপনারা এই নিয়ম মেনে চলুন, আশা করি আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্ন আমাদের লিখে পাঠান, আমরা নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর দেবো। তার পাশাপাশি আরেকটা কথা বলি, আমরা খুব তাড়াতাড়ি লাইভে আসছি। গাইনোকোলজিক্যাল যে কোনো সমস্যা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের পোস্টের নিচে কমেন্ট বক্সে অবশ্যই সেই প্রশ্ন লিখে পাঠান, আমরা চিকিৎসকের কাছে সেই প্রশ্ন একে একে পৌঁছে দেব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।